তুমি কি বিশ্বাস করো সমুদ্রের তলদেশের গভীরে এক অতীন্দ্রিয় জাদুকরী রাজ্যের অস্তিত্ব আছে? এটা ছিল ব্যতিক্রমী প্রতিভাবান জাদুকরদের আবাসস্থল। তাদের একটা জাদুকরী দুর্গে প্রশিক্ষণ দেওয়া হতো, আর সেখানে উচ্চ স্তরের জাদুর রহস্য শেখানো হতো। তাদের অদ্ভুত চেহারা সত্ত্বেও তারা সুন্দরভাবে বিশাল পানির নিচের জীবনে অভ্যস্ত হয়ে উঠেছিল। এমন জায়গা কি সত্যি ছিল? জাদুর জগৎ সম্পর্কে আর কল্পনা করো না ওয়েডনেসডে। এই পৃথিবীতে কোথাও কোনো জাদুর জগৎ নেই। আছে কি? এমনকি গভীর সমুদ্রের নিচেও। তোমরা কিছুই জানো না। তার বন্ধুদের উপহাস উপেক্ষা করে ওয়েডনেসডে আবেগের সাথে তার আঁকা ছবিটা দেখছিল। ওয়েডনেসডে ছিল উদ্ভট কিন্তু বুদ্ধিমান মেয়ে, যে জাদুকরদের গল্পে খুব মুগ্ধ ছিল এবং সেও বিশ্বাস করত যে কোথাও না কোথাও এই জাদুকরী জগৎ ঠিকই রয়েছে। সে তার স্বপ্নে দেখা সমুদ্রের নিচের এক জাদুকরী রাজ্যের রঙিন ছবিতে এঁকেছিল এবং সেই চমৎকার জায়গায় বাস করার আকাঙ্ক্ষা করত। ওয়েডনেসডে চিত্রকর্মের এক অদ্ভুত শক্তি ছিল, যেটা খুব কম মানুষই খেয়াল করত। এত কিছুর পরেও সে জায়গাটা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ তার পেইন্টিং থেকে এক সুন্দর মৎস্যকন্যা জাদুকরী হাজির হলো এবং সেই মেয়েটি খুব ভীত আর বিস্মিত ছিল। আউচ! এইটা কোথায়? আমি কে? আরে না, আমি এখানে কিভাবে এলাম? তুমি আমার আঁকা চরিত্র নও। তুমি সেখান থেকে কিভাবে বের হলে? আমি জানি না, এটা অদ্ভুত। আমি যখন ঐন্দ্রজালিক রাজ্যের দিকে যাচ্ছিলাম, আমি ভুলবশত ছিটকে গিয়েছিলাম আর অপ্রত্যাশিত ভাবে সেই হোঁচট আমাকে এখানে নিয়ে এসেছে। জাদুর রাজ্য? এটা কি সেই পেইন্টিং এর মতো? ঠিক তাই। ওয়েডনেসডে সেই জাদুকরীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কারণ সে জানত যে এই মেয়েটা তারই আঁকা চরিত্র। ওয়েডনেসডে একটা কলম তুলে নিল আর জাদুকরীকে পুনরায় নতুন করে আঁকলো এবং সে আশা করলো সে তার আসল অবস্থায় ফিরে যাবে। ওয়েডনেসডে যখন সেই পেইন্টিংটা শেষ করলো, তখন একটা অদ্ভুত আলো এসে তাদের ঠেকে দিল এবং তারা দুজনেই পানির নিচের এক অদ্ভুত জাদুকরী জগতে পৌঁছে গেল। ও, এই দুর্গ! আরে আমার পা, আমার শরীর! ওয়েডনেসডে দেখতে পেল যে তার শক্তিশালী বেগুনি লেজ রয়েছে আর সে মারমেডে রূপান্তরিত হয়েছে। এটা ঠিক, এই গন্ধ! কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আর এই রূপান্তর? তুমি কি একজন মারমেড জাদুকরী? হঠাৎ ওয়েডনেসডের চিত্রকর্মটি এক পরবাস্তব আলো নির্গত করেছিল, আর সে বুঝতে পেরেছিল যে তার চিত্রকর্ম বিভিন্ন জগতের মধ্যে সম্পর্ক রাখার ক্ষমতা রাখে। সম্ভবত এটাই পেইন্টিং এর কারণে অপ্রত্যাশিতভাবে আমার সাথে জাদুকরী ঘটনা ঘটেছে। তাহলে তোমারও একটা জাদুকরী প্রতিভা আছে? একটা ডাইনি? ঠিক, এটা একটা জাদুর রাজ্য যেখানে আমি আমার পড়াশোনা শুরু করব। কিন্তু প্রথমে আমাকে একটা কঠিন আর তীব্র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি প্রায় ভুলে গিয়েছিলাম, আমি আনা। আপনাকে ধন্যবাদ ওয়েডনেসডে। ধন্যবাদ ওয়েডনেসডে আমাকে এখানে ফিরিয়ে আনার জন্য। আনার সাথে পরিচিত হওয়ার পর ওয়েডনেসডে তার চারপাশে সবকিছু দেখলো যা তার কল্পনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ ছিল, কিন্তু এটা আরো সুন্দর আর মোহনীয় ছিল। সে দৈত্যাকার সামুদ্রিক শৈবাল দেখতে পেল যা ইচ্ছে মতো তার রং পরিবর্তন করতে পারত, আর তারা ওয়েডনেসডেকে আলিঙ্গন করতে চাইল। সে ডানা সহ সি হর্স দেখতে পেল যারা জলের মধ্যে নাচছিল। তরুণ জাদুকররা সেখানে সাগ্রহে জড়ো হয়েছিল, যেখানে জাদুবিদ্যার গোপনীয়তা শিখতে চেয়েছিল। হঠাৎ সেই রাজ্যের রানী হেলেন সেখানে আবির্ভূত হলো। তিনি ছিলেন একজন প্রতিভাশালী আর দয়ালু জাদুকরী। শুভেচ্ছা প্রতিভাবান জাদুকর। প্রথমত তোমার মেধাকে লালন করার জায়গা হিসেবে ওয়াও ফেরি টেলস বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমরা সকলেই জানো যে আমাদের একটা প্রবেশিকা পরীক্ষা হবে, যা গ্রহের সবচেয়ে কঠোর পরীক্ষা। এই মর্যাদাপূর্ণ স্থানে অধ্যয়নের জন্য যোগ্য জাদুকরদের নির্বাচন করা হবে। রাজ্যের প্রতিটি জাদুকরীকে অবশ্যই একটা জাদুকরী ঔষধ তৈরি করতে হবে যা নিজেদের ইচ্ছে মতো রূপান্তর করতে পারে। যারা সফল হবে তারাই গৃহীত হবে, সে এই বছর নেতা হয়ে উঠবে। আর যারা ব্যর্থ হবে তাদের অবিলম্বেই অযোগ্য ঘোষণা করা হবে। ওয়েডনেসডে বাদে সমস্ত জাদুকররা সাগ্রহে কাজ শুরু করেছিল। সে ভয় পেয়েছিল যে সে জাদুর কিছু জানতো না। অ্যানা ওয়েডনেসডের ভয় লক্ষ্য করলো এবং তাকে শান্ত করার চেষ্টা করলো। অ্যানা, আমি সত্যিই চিন্তিত। যদি সবাই জেনে যায় আমি সত্যিকারের জাদুকর না, আমি খুব সমস্যায় পড়ব। কিন্তু আমি এটা স্বীকারও করতে পারছি না, কারণ
আমি সত্যি এই জায়গাটা পছন্দ করছি। এখন আমার কি করা উচিত? আমি তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার চেষ্টা করব। আমাকে বিশ্বাস করো ওয়েডনেসডে। সত্যি? অবশ্যই। তবে প্রথমে তোমাকে অবশ্যই জাদুকরি চিত্রটি লুকিয়ে রাখতে হবে, কারণ এটা তোমার কাছে ফিরে আসার চাবিকাঠি। কিন্তু তারা খেয়াল করেনি যে দূর থেকে একজোড়া চোখ তাদের লক্ষ্য করছিল। এটা ছিল সেলেস্টিয়া, যে ছিল একটা অক্টোপাস জাদুকরি। সে তাদের সব কথা শুনে ফেললো। পরীক্ষাটি আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং জাদুকররা তাদের জাদুকরি ওষুধ তৈরি করার প্রচেষ্টা করলো। জাদুকরি স্যান্ডেন এক চুমুক ঔষধ খেলো এবং সাথে সাথে তার শরীর অদৃশ্য হয়ে গেল। জাদুকরি সেলেস্টিয়া তার হাত প্রসারিত করে কয়েক ডজন গুলি করলো, যা সমস্ত কিছুকে প্রসারিত করতে আর উপলব্ধি করতে পারছিল। এদিকে অ্যানা পানির নিচেও আগুনের রশি তৈরি করতে পারত, যেটা নেভানো যেত না। আর এদিকে ওয়েডনেসডে এখনো বুঝে উঠতে পারছিল না যে সে কোন ওষুধটা তৈরি করবে। এমনকি অক্টোপাস জাদুকরি সেলেস্টিয়া তাকে নিয়ে হাসলো, যা তাকে আরো নিরুৎসাহিত বোধ করালো। তুমি কি তৈরি করবে সেটা নিয়ে আমি খুব আগ্রহী। এটা বেশ আশ্চর্যজনক হতে হবে। রানী হেলেন ওয়েডনেসডেকে লক্ষ্য করলো। এরপর সে তাকে কিছু ক্যান্ডি দিল আর তাকে সান্ত্বনা দিল। দুশ্চিন্তা হলে নিজেকে শান্ত করতে এই ক্যান্ডিগুলো খাবে। তোমার ক্ষমতার উপর বিশ্বাস করো। ওয়েডনেসডে রানী হেলেনের কাছ থেকে উষ্ণতা অনুভব করলো। এদিকে মারমেড জাদুকরি অ্যানাও তার ওষুধ তৈরি করা শেষ করেছিল এবং সে ওয়েডনেসডেকে অনুপ্রেরণা দিচ্ছিল। ওয়েডনেসডে ধীরে ধীরে আশ্বস্ত হলো আর তার মনে পড়লো যে সে রাজ্যে যখন প্রথম আবির্ভূত হলো, সে রঙিন সামুদ্রিক শৈবাল দেখে মুগ্ধ হয়েছিল। আর তার বুদ্ধিমত্তার উপর ভরসা রেখে সে এটা দিয়ে ঔষধ বানিয়ে একটা অলৌকিক ঘটনার আশায় ছিল। ওয়েডনেসডে এক চুমুক নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার কোনো রূপান্তর ঘটলো না। সে হতাশ হয়ে পড়লো এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। সেলেস্টিয়া প্রথম স্থান অধিকার করেছিল আর ওয়েডনেসডেকে সেখানে পড়ার সুযোগ দেওয়া হবে না। যখন রানী হেলেন সেলেস্টিয়াকে পুরস্কার দিতে যাচ্ছিল, হঠাৎ ওয়েডনেসডে শরীর পরিবর্তন করতে শুরু করলো আর সমস্ত মনোযোগ ওয়েডনেসডের দিকে চলে গেল। এটা দেখে জাদুকরি সেলেস্টিয়া খুব রাগান্বিত হলো আর ওয়েডনেসডে রূপান্তর দেখে রানী হেলেন খুব খুশি হলো। সে ওয়েডনেসডেকে বিশেষ পুরস্কারে ভূষিত করতে চেয়েছিল আর ওয়েডনেসডে তার কৃতিত্বের জন্য খুব খুশি ছিল। আর সেলেস্টিয়া তার গোপন সত্য প্রকাশ করে দিল। ওয়েডনেসডে একটা নকল জাদুকর। তার কথা প্রমাণ করার জন্য অক্টোপাস জাদুকরি দ্রুত সে পেন্টিংটি বের করলো, যেটা ওয়েডনেসডে লুকিয়ে রেখেছিল। সত্য প্রকাশিত হওয়ার পর জাদুকর রাজ্যের নিয়ম অনুযায়ী তাকে সেখানে আর অধ্যয়নের সুযোগ দেওয়া হয়নি। অ্যানা সবাইকে অনুরোধ করেছিল, কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হলো আর ফলাফল অপরিবর্তিত ছিল। ওয়েডনেসডে কান্নায় ফেটে পড়ল। সে অনুশোচনায় চলে গেল। সে আশা করছিল কেউ তাকে বাধা দেবে। আশ্চর্যজনকভাবে রানী হেলেন মৃদু দৃষ্টিতে তার কাছে এসেছিল আর ওয়েডনেসডের চোখের জল মুছতে একটা রুমাল দিয়েছিল। বেচারি, আমি জানি তুমি খুব হতাশ, কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হলো যারা তোমার যত্ন নিয়েছে তুমি তাদেরকেই আঘাত করেছো। তোমার সব কষ্ট কান্না দিয়ে বের করো, ছোট্ট মেয়ে। রানী হেলেনের কথায় ওয়েডনেসডের কান্না আরো বেশি বেড়ে গেল। তুমি কি আমাকে আগের বারের মতো ক্যান্ডি দিতে পারবে? আমাকে আরো শান্ত হতে হবে। ক্যান্ডি? কি ক্যান্ডি? রানী হেলেন এমন ভাবে অভিনয় করলো যে তার কিছুই মনে নেই। সে দ্রুত ওয়েডনেসডের হাত থেকে রুমালটি ছিনিয়ে নিয়ে বিস্ময়ের সাথে চলে গেল। রানী হেলেনের কার্যকলাপ সত্যি খুব অদ্ভুত। আসলে সবার অগ্রচরে সেলেস্টিয়া এক বিষাক্ত ঔষধ তৈরির জন্য মানুষের অস্ত্র সংগ্রহ করত আর সেই উদ্দেশ্যে সে ওয়েডনেসডেকে প্রলুব্ধ করে নিজেকে রানী হেলেনের ছদ্মবেশ ধারণ করেছিল। আমাকে অবশ্যই রানী হতে হবে। আমি এই রাজ্য শাসন করব। আমি সেই অকেজো হেলেনের চেয়ে বেশি যোগ্য। তার মতো দুর্বল ব্যক্তি এই জাদুকরি রাজ্য শাসন করার যোগ্য নয়। সত্য জানতে পেরে ওয়েডনেসডে সবাইকে তা বলার জন্য ফিরে এলো, কিন্তু কেউই তাকে আর বিশ্বাস করলো না। আমি যা বলছি এসবই সত্য। শুধু অ্যানা তাকে বিশ্বাস করলো, কিন্তু সেও বুঝতে পারছিল না যে কি করতে হবে। সেই মুহূর্তে অক্টোপাস জাদুকরি সেলেস্টিয়া তার প্রথম স্থান জয়ের আনন্দে কৃতজ্ঞতা স্বরূপ সবার জন্য সুন্দর কেক নিয়ে আসলো এবং সবাই
কোনো সন্দেহ ছাড়াই আনন্দের সাথে সেই কেক খেলো এবং কেক খাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তাদের বোধ শক্তি হারিয়ে ফেললো। আর সেলেস্টিয়ার আদেশ অনুসরণ করলো। শুধুমাত্র অ্যানাই এই কেকে প্রভাবিত হয়নি, কারণ সে এটা খায়নি। ওয়েডনেসডে খুব সংগ্রাম করছিল। সে জানতো না যে কিভাবে সবাইকে বাঁচাতে হবে। তারপর হঠাৎ সামুদ্রিক শৈবালগুলি প্রসারিত হয়ে তাদের উদ্ধার করলো। দেখা গেল যে যেহেতু সে শৈবালের দেহ ঔষধ তৈরিতে ব্যবহার করেছিল, তাই তার শরীরে সেই রঙিন সামুদ্রিক শৈবালের একটা অংশ ছিল, আর শৈবালগুলো তার কথা শুনছিল। সে সেলেস্টিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য শৈবাল নিয়ন্ত্রণ করলো। আনা, আমাকে সাহায্য করো। আনা দ্রুত আগুনের লেজার রশ্মি ব্যবহার করে সেলেস্টিয়াকে শক্তিহীন করে দিল এবং তাকে সামুদ্রিক শৈবাল দিয়ে বেঁধে রাখা হলো। দয়া করে আমাকে ক্ষমা করো, আমি প্রতিষেধক সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাকে আমার ভুলগুলো ঠিক করতে দাও। সবাই জাগ্রত হয়ে ওয়েডনেসডের প্রতি কৃতজ্ঞ ছিল, কারণ তারা তাকে ভুল বুঝেছিল। ওয়েডনেসডে, আমি খুব সম্মানিত হব যদি তুমি এই রাজ্যে থেকে এখানে পড়াশোনা করো। তোমার স্বপ্ন এখন তোমার সামনে। আমার সাথে থাকতে রাজি আছো? ধন্যবাদ রানী হেলেন, ধন্যবাদ আনা। এই সময়ের মধ্যেই আমি আমার স্বপ্নগুলো পূরণ করেছি, আর এখন আমার সাধারণ জীবনে ফিরে যাওয়ার সময় হয়েছে। এতে সবাই দুঃখী হয়ে পড়লো, আর তাকে বিদায় জানানো ছাড়া আর তাদের কোনো উপায় ছিল না। বাড়িতে ফিরে এসে সে তার চিত্রকর্মের সাথে একা একা কথা বলছিল। তার কল্পনায় উদ্ভট শব্দ এবং তার চারপাশের উপহাসকারী শব্দগুলিকে উপেক্ষা করে দূর থেকে একটা পরিচিত মুখ দেখতে পেল। এটা ছিল সেলেস্টিয়া, যে একটা অশুভ হাসি নিয়ে ওয়েডনেসডের বাস্তব জগতে প্রবেশ করেছিল। দেখো, একটা প্রদীপ্ত ফুল অন্ধকার নদী থেকে এক দেবীকে তুলে দিচ্ছে। দেবীর কি হয়েছে তোমরাও নিশ্চয়ই কৌতূহলী। চলো এখন ওয়াও ফেরি টেলসে এই গল্পটি দেখে নিই। এক সময় অ্যাসগার্ডের শীর্ষে দেবতারা আর মানুষ একসাথে মিলেমিশে থাকতো এবং লোকেরা ভক্তিপূর্ণ ভাবে দেবতাদের পূজা করত। বিশেষ করে এমন একজন দেবতা ছিল যে তার দয়ার জন্য সুপরিচিত ছিল। তিনি সকল প্রজাতিকে আলো এবং জীবন দান করত। তাই লোকেরা সেই বাল্ডার দেবতাকে আলোর দেবতা বলে ডাকত। তাছাড়া মানব জাতির জন্য শান্তি বজায় রাখত, আর এ কারণে সবার কাছে তিনি প্রিয় ছিলেন। আর তার স্ত্রী বনদেবী নান্নাও একজন সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিল এবং সে তার স্বামীকে খুব ভালোবাসতো। তারা দুজনে একসাথে ঘুরে বেড়াতো, আর সে তার স্বামীর জন্য একটা প্রেমের কবিতা লিখেছিল। বাল্ডার আমার ভালোবাসা এমনকি সমুদ্র বিলীন হতে পারে। বাল্ডার আমার জীবন, এমনকি এই পাহাড়ও এক সময় থাকবে না, কিন্তু আমাদের ভালোবাসা কখনো ম্লান হবে না। আমাদের ভালোবাসা চিরকাল এমনই রবে। বাল্ডার আমার প্রিয়। আমিও তোমাকে চিরকাল আর সর্বদা ভালোবাসবো। তারা প্রতিটি প্রজাতির ভালোবাসায় সুখে বাস করছিল, কিন্তু তারা আশা করেনি যে সেই অন্ধকারে সর্বদা একজোড়া চোখ বাল্ডারের উপর নজর রেখেছিল। আর সে ছিল নরক শাসনকারী দেবী হেলা। হেলা খুব শক্তিধর ছিল, এমনকি ওডিনকেও তার থেকে সতর্ক থাকতে হতো। বাল্ডার সেই দুষ্ট লোক, তার উজ্জ্বল আলোয় অ্যাসগার্ড জয় করার পথে আমার একমাত্র বাধা। আমি হন্যে হয়ে সুযোগ খুঁজছি। অনেক রাত হয়ে গেল, সারাদিন তার উপর নজর রাখছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, আলো ক্ষীণ হয়ে এলো। এখন আমি জানি কি করতে হবে। সেই ধূর্ত হেলা একটা ফাঁদ তৈরি করলো। যখন বাল্ডারের স্ত্রী বাড়িতে ছিল না, সে বনে দেবী নান্নার রূপ ধরলো, যে ছিল সেই আলোর দেবতার স্ত্রী, এবং বিপদে পড়ার ভান করলো। আলোর দেবতা তার স্ত্রীর চিৎকার শুনে দ্রুত তাকে সাহায্য করার জন্য ছুটে গেল। দেবতার কাছে আসার মুহূর্তে হেলা হঠাৎ একটি মন্ত্র ছুড়ল, যেটি বাল্ডারকে চিরন্তন ঘুমে আচ্ছন্ন করলো এবং সে জেগে উঠতে পারছিল না। হেলা হেসে একটা কালো ধোঁয়ায় পরিণত হলো আর বাল্ডারকে নরকে নিয়ে গেল। আলোর ঈশ্বরকে অপহরণ করার পর রাজ্যে আর আলো ছিল না। সমস্ত প্রজাতি চিরন্তন অন্ধকারে পতিত হলো, আর অন্য দেবতারাও
এর দ্বারা প্রভাবিত হলো। হেলা সেই সুযোগের ব্যবহার করে দেবতাদের সাথে যুদ্ধ করার জন্য সৈন্য প্রেরণ করলো। উভয় পক্ষ সমানভাবে যুদ্ধ করছিল, কিন্তু দেবতারা বুঝল এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তারা হেরে যাবে। বনদেবী নান্না বুঝতে পারল যে মানব জাতি শেষ হওয়ার সময় এগিয়ে আসছে। এজন্য সে তার স্বামীর জন্য চিন্তিত ছিল। তাই বিপদের হুমকি থাকা সত্ত্বেও সে তার স্বামীকে বাঁচাতে নরকে যাওয়ার সিদ্ধান্ত নিল। বনদেবী নান্না নরকের কাছে চলে গেল, যেখানে হেলা তার স্বামীকে আটকে রেখেছিল। কিন্তু সেই নরকে পৌঁছানোর সাথে সাথেই নান্নাকে একটি হিংস্র 3 মাথার কুকুর আক্রমণ করল। এটা তার দিকে ছুটে এসে তাকে টুকরো টুকরো করে ফেলতে চাইল। নান্না অবিলম্বে দ্রাক্ষালতা দিয়ে তাকে বেঁধে রাখতে চাইল, কিন্তু কোনো লাভ হলো না। কুকুরটি এতটাই শক্তিশালী ছিল যে সমস্ত লতা ভেঙে নান্নার দিকে ছুটে গেল। নান্না তার পথ আটকানোর জন্য গাছের দেয়াল স্থাপন করতে থাকলো। এভাবে সহিংসতা চালিয়ে গেলে চলবে না। আমি সব সময় হিংস্র জানোয়ারদের আন্তরিক স্নেহের সাথে নিয়ন্ত্রণ করেছি। আমাকে এটা চেষ্টা করতে হবে। এই কথা ভাবার সাথে সাথে নান্না গাছের সব বেড়া সরিয়ে দিল, আর সে হাত বাড়িয়ে কুকুরটিকে আদর করলো। ভালো ছেলে, ভয় পেও না, আমি তোমাকে কষ্ট দেব না। সে যেমনটা ভাবলো, কুকুরটি তার রাগ প্রশমন করেছে এবং ধীরে ধীরে তার কাছে এসে তার হাতে মাথা ঘষছে। এই সুযোগে নান্না নিরাপদে এগিয়ে যেতে সক্ষম হলো। এরপর নান্না একটি কর্দমাক্ত নদীর তীরে গেল। সে বুঝতে পারছিল না কিভাবে এই নদী পার হবে। হঠাৎ একটা রহস্যময় কালো পোশাক পরা ফেরিওয়ালা ধীরে ধীরে তার কাছে এলো। এই মেয়ে, দয়া করে নৌকায় ওঠো। নদী পার হওয়ার আর কোনো উপায় না দেখে নান্নাকে সাথে সাথে নৌকায় উঠতে হলো। সে স্থির হয়ে বসেছিল আর নদীর ওপারে পৌঁছানোর অপেক্ষায় ছিল। কিন্তু যখন তারা নদীর মাঝে পৌঁছলো, সেই ফেরিওয়ালা হঠাৎ দেবীকে নদীতে ফেলে দিল। আমি জানি তুমি কে আর এখানে কেন এসেছো, কিন্তু আমি তোমাকে তোমার লক্ষ্য অর্জন করতে দেব না। এটা একটা নোংরা আত্মার নদী, আর সেই নোংরা আত্মারা তোমার আত্মা চুষে নেবে। কিন্তু সে আশা করেনি যে নান্না দেবীর আত্মা অনেক পবিত্র ছিল। যখন সে নদীর তলদেশে পড়ে গেল, পুরো নদী তার আত্মার আলোয় জ্বলতে শুরু করলো এবং সমস্ত নোংরা আত্মা আতঙ্কে দূরে চলে গেল। একটা উজ্জ্বল সূর্যমুখী নদীর মাঝে প্রস্ফুটিত হয়ে দেবীকে নদীর তল থেকে তুলে নিল। আর কালো নদী থেকে বের হয়ে দেবী নান্না হেলার প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকলো। প্রাসাদে প্রবেশ করে তার স্বামীকে দেখলো নির্জীব চোখে খাঁচার মধ্যে বসে আছে। তার মন খারাপ হলো। নান্না অশ্রু চোখে খাঁচা ভাঙতে গেল আর বারবার তার স্বামীকে জাগানোর চেষ্টা করলো। বালডার, দয়া করে চোখ খোলো, আমার দিকে তাকাও। কিন্তু তার একমাত্র প্রতিক্রিয়াই ছিল এক নিষ্প্রাণ চোখ, আর বালডার কোনো উত্তর করছিল না। এই মুহূর্তে হেলা ফিরে এলো। সে নান্নাকে আক্রমণ করতে আর তাকে বাধা দিতে ছুটে এলো। তুমি জীবনের ঝুঁকি নিয়ে তোমার স্বামীকে বাঁচাতে এসেছো, এটা আমার হৃদয় স্পর্শ করলো। আমার স্বামীকে ছেড়ে দাও, দুষ্টু হেলা। তুমি যদি তোমার স্বামীকে বাঁচাতে চাও, তবে প্রথমে আমাকে পরাজিত করতে হবে। দুই পক্ষ একে অপরের সাথে লড়াই করছিল এবং অবশ্যই নান্নার চেয়ে হেলা শক্তিশালী ছিল। সে দ্রুত পরাজিত হচ্ছিল। হেলা বর্বরভাবে হেসে তার আত্মাকে নিষ্কাশন করার জন্য দেবীর কাছে ছুটে গেল এবং সেই দুর্বল মুহূর্তে নান্না হামাগুড়ি দিয়ে বালডারের কাছে গেল। বালডার, আমার ভালোবাসা এমনকি সমুদ্র বিলীন হতে পারে। বালডার, আমার জীবন, এমনকি এই পাহাড় একদিন থাকবে না, কিন্তু আমাদের ভালোবাসা কখনোই ম্লান হবে না, চিরকাল থেকে যাবে। বালডার, আমার প্রিয়,
এই কবিতা পড়ার পর নান্না তার ভাগ্যকে মেনে নিয়ে তার স্বামীর বুকে মাথা রাখলো। কিন্তু যখন কবিতাটি শেষ হলো তখন আলোর দেবতা বাল্ডার হঠাৎ জেগে উঠল। সে হেলাকে উড়িয়ে দিয়ে নান্নার আত্মাকে ফিরিয়ে আনতে তার আলো নিয়ে এলো। সে নান্নার দিকে প্রেমের চোখে দেখলো আর দুজন একে অপরকে আলিঙ্গন করলো। এরপর তারা অ্যাসগার্ডে ফিরে এলো। নরক থেকে উদ্ধারের পর আলোর দেবতা বাল্ডার তার আলো নিয়ে সমস্ত প্রজাতিকে আলোকিত করলো আর অন্ধকারকে দূর করলো। এরপর থেকে মানবজাতি সুখেই বাস করলো।